নমস্কার। যুক্তিতর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। তৃণমূল বিধায়ক বলছেন যে তৃণমূলের হাতেই তিনি নাকি খুন হয়ে যেতে পারেন। বলাগড়ের বিধায়ক বিশিষ্ট দলিত সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারীর কার্যত বিস্ফোরণ। ফুলন দেবী স্টাইলে এক নেত্রী দাপিয়ে বেড়াচ্ছেন বলাগড়ে, বাউন্সার নিয়ে ঘোরেন। তিনি নাকি জেলা পরিষদেরও পদে আছেন। কার্যত লুট তরা চালাচ্ছেন। বিধায়ক নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সশ্রদ্ধ নমস্কার জানিয়ে মনোরঞ্জন ব্যাপারী বলেছেন তিনি বিহিত চাইতে জাস্টিস গাঙ্গুলির এজলাসের দ্বারস্থ হবেন, কারণ প্রতিবাদ সচেতনতার ভাষা, আর দুর্নীতির বিরুদ্ধে জাস্টিস গাঙ্গুলির যে লড়াই, সেই লড়াইয়ে বঙ্গবাসীর মতো তিনিও কর্নিশ জানান। তাই প্রশাসনের উপর আর ভরসা রাখতে না পেরে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেই তিনি আশ্রয় এবং ভরসা স্থল হিসেবে বেছে নিয়েছেন। এবিপি আনন্দকে দিয়ে এক সাক্ষাৎকারে নিজের ক্ষোভ, যন্ত্রণা, দুঃখ, আতঙ্কের কথা বলেছেন মনোরঞ্জন ব্যাপারী। এবং মনোরঞ্জন বাবু পঞ্চায়েত নির্বাচনের আগেও বলেছিলেন যে বলাগড়ে টাকার বিনিময়ে টিকিট বিক্রি হয়েছে। পরামর্শদাতা সংস্থা আইপ্যাকও এর মধ্যে যুক্ত ছিল বলে তার অভিযোগ। তখনকার মতো তার ক্ষোভ ধামাচাপা দেয়া হয়, কিন্তু তার ক্ষোভ যে নিরসন হয়নি তার প্রমাণ এটাই। ফেসবুক পোস্ট করেও তিনি বিস্ফোরণ ঘটিয়েছেন। 7ই জানুয়ারি তিনি খুল্লা আবার সরব হবেন। একজন বিধায়ক, তিনি শাসক দলের বিধায়ক, তিনি নিজের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন, প্রশ্ন তুলেছেন, বলছেন যে শাসক দলের হাতেই তিনি খুন হয়ে যেতে পারেন, আশঙ্কা প্রকাশ করছেন। তাহলে কোথায় আমরা দাঁড়িয়ে আছি? একজন নির্বাচিত জনপ্রতিনিধি যদি জীবন সংশয়ের আশঙ্কা প্রকাশ করেন, তাহলে আমার আপনার মতো সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই প্রশ্ন যদি তোলা যায়, সেটা কি অযৌক্তিক হবে? পাওয়ার্স দ্যাট বি অ্যাট নবান্ন বঙ্গবাসীর এই নিরাপত্তাহীনতা দূর করতে কি পদক্ষেপ নেবে? কোনো বিরোধী দলের নেতা, কর্মী, জনপ্রতিনিধি অভিযোগ তোলেননি। তুলছেন খোদ শাসক দলের একজন বিধায়ক। রাজনীতিবিদ ছাড়াও তার একটা পরিচয় আছে, তিনি বিশিষ্ট দলিত সাহিত্যিক, এবং তার সেই পরিচয়টাকে সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এর নির্বাচনে তাকে টিকিট দিয়েছিলেন। ফিরহাদ হাকিম বলেছেন যে বাকযুদ্ধ এই সময় দরকার নেই, কিন্তু ফিরহাদ সাহেবকে মনে করিয়ে দিয়ে একজন বিধায়ক যখন বলেন আমি খুন হয়ে যেতে পারি, সেটাকে লঘু করে দেখার কোনো প্রশ্নই ওঠে না। প্রতিবাদ করতে হবে। মনোরঞ্জন বাবু করেছেন। সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের প্রতিবাদে সোচ্চার হওয়া উচিত। প্রতিবাদ হচ্ছে সচেতনতার ভাষা। তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে, তোলাবাজ দুর্বৃত্তরা কিভাবে দাপাদাপি করছে, মনোরঞ্জন ব্যাপারীর এই স্বীকারোক্তি থেকে সেটা দিনের আলোর মতো স্পষ্ট। 13 তলা 14 তলা শুনছেন? বিরোধীদের অপপ্রচার নাকি? আপনার দলের বিধায়ক বলছেন, ক্যামেরার সামনে বলছেন, ভয়ে আতঙ্কে নিজের এলাকায় বিধায়ক ঢুকতে পারছেন না। এ লজ্জা রাখবো কোথায়? কোন পশ্চিমবঙ্গে আমরা আছি? বড়াই করা হয় না আইন শৃঙ্খলা পরিস্থিতি দারুণ, যেখানে একজন বিধায়ক নিজের জীবন সংশয়ের কথা বলেন, ভয় পান নিজের কেন্দ্রে যেতে।
সেখানে গড়পড়তা সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, এই প্রশ্ন তোলা কি এই মুহূর্তে অযৌক্তিক? উত্তর আপনারাই দেবেন। শাসক দলের মুখপাত্ররা নিশ্চয়ই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন, তারা শাক দিয়ে মাছ ঢাকতে খুবই অভ্যস্ত। অর্জুন সিং আর জগদ্দলের বিধায়কের বাকযুদ্ধ কমছে না। এর মধ্যে কুণাল বাবু আবার অর্জুন সিংকে এক হাতে নিয়েছেন যে তিনি দল ছেড়ে গিয়েছিলেন, এখন বড় বড় কথা বলছেন কি করে। প্রবীণ বিধায়ক তাপস রায় তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমণ করেছেন, বলছেন আনপ্রোডাক্টিভ সাদা হাতি। সুদীপ বাবু যে 6 বছর দলে ছিলেন না, বলেছিলেন তৃণমূলের আয়ু মাত্র 6 মাস, সেই কথাও মনে করিয়ে দিয়েছেন। 2004 সালের লোকসভা নির্বাচন, তার আগে 2003 হবে অটলজির মন্ত্রিসভার সম্প্রসারণ। অটলজি অফিস থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরাসরি ফোন করে মন্ত্রী হওয়ার কথা জানানো হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়নি। মমতার সঙ্গে সুদীপের তখন দূরত্ব বাড়ছে। আমার মনে আছে মধ্য কলকাতার যেখানে সুদীপ তখন থাকতেন, এখনো থাকেন, সেখানে প্রয়াত প্রমোদ মহাজন, প্রয়াতা সুষমা স্বরাজকে নিমন্ত্রণ করেছিলেন নৈশভোজে, দুপুরের খাবারে 3.5 ঘন্টা ধরে আলাপচারিতা চলেছিল। তারপর সুদীপ বাবু, প্রমোদজি, সুষমা স্বরাজ একসঙ্গে সাংবাদিক বৈঠক করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে এড়িয়ে গিয়ে সুদীপ বাবু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মাখামাখি করেছিলেন এবং সেই সুবাদেই তার মন্ত্রী হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে মানতে পারেননি, বিশ্বাসঘাতকতা বলে মনে করেছিলেন। তিনি অটলজির কাছে অনুরোধ করেছিলেন যে সুদীপকে যেন মন্ত্রী করা না হয়। সুদীপ মন্ত্রী হতে পারেননি। 2004 সালের লোকসভা নির্বাচনে সুদীপ টিকিট পাননি। জোড়া মোমবাতি চিহ্নে দাঁড়িয়ে তিনি ওই কলকাতা উত্তর পশ্চিম কেন্দ্র, তখন কলকাতা উত্তর পশ্চিম, কলকাতা উত্তর পূর্ব দুটো লোকসভা কেন্দ্র ছিল, 73,000 না 75,000 ভোট পেয়ে সুব্রত মুখার্জির যাত্রা ভঙ্গ করেছিলেন এবং কলকাতা উত্তর পশ্চিম কেন্দ্রে 2004-এর লোকসভা নির্বাচনে জোড়াবাগানের মিন্টু শীল মানে সুধাংশু শীল জয়লাভ করেছিল। সুদীপবাবু ভোট কেটে সুব্রতবাবু মানে তৃণমূল বিজেপির জোট প্রার্থীর যাত্রা ভঙ্গ করেছিলেন। সেই অতীত ইতিহাস মনে করিয়ে দিয়েছেন তাপসবাবু এবং তাপসবাবু বেলাগাম বলছেন সুদীপবাবু 15 বছর ধরে থেকে সমালোচনা করেছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কে তোষামত করতে পারেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে জিন্দাবাদ স্লোগান দিতে পারেন, কিন্তু তিনি তাদের কেউ মানেন না। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের যে কজন কাউন্সিলর আছেন, ওয়ার্ড সভাপতি, তাদেরকে নিয়ে প্যারালাল তৃণমূল পরিচালনা করতে চান। ভাবুন, ঘরের দরজায় নির্বাচন করা নাচ্ছে, সেখানে তাপস রায় সুদীপের বাকযুদ্ধ, অর্জুন সোমনাথ শ্যামের কাদা ছোড়াছড়ি, মনোরঞ্জন ব্যাপারীর বিস্ফোরক মন্তব্য, ওদিকে নারায়ণ গোস্বামীর বক্তব্য পুরনোদের সফটওয়্যার আপডেট করতে হবে, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিমকে নজিরবিহীন আক্রমণ কুণাল ঘোষের। মুষল পর্ব শুরু হয়েছে বললে তৃণমূলের সমর্থকরা কি আমার উপর খুব কুপিত হবেন? আপনারাই দেখুন বাস্তবটা। কোন শৃঙ্খলাবদ্ধ দলে এইসব চলতে পারে? কেউ কারোর কথা শুনছে না, বেলাগাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও শুনছে না। মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বললে পিছনে দাঁড়িয়ে নেতাগুলো হাসে, আর মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলে যে যার মতো করে পথ চলতে শুরু করে। এটাকে যদি মুষল পর্ব না বলি তাহলে কোনটা মুষল পর্ব? কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2014 সালে যে টেট হয়েছিল, 2016 এবং 20 সালে তার রিক্রুটমেন্ট হয়, টোটাল প্যানেলটা প্রকাশ করতে বলেছেন। প্রায় 43,000 নম্বর বিভাজন সহ জেলা ভিত্তিক মেধা তালিকা 10 দিনের মধ্যে।
মাননীয় বিচারপতি অমৃতা সিনহাও তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। সেটাকে চ্যালেঞ্জ করে পর্ষদ ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চ আবার মামলাটা জাস্টিস গাঙ্গুলির এজলাসে ফিরিয়ে দেয়, 10 দিনের মধ্যে করতে হবে। পর্ষদের এত ঢাকঢাক গুড়গুড় করার কি আছে? যদি তারা স্বচ্ছভাবে সবকিছু করে থাকে তাহলে নম্বর বিভাজন সহ জেলাভিত্তিক মেধা তালিকা প্রকাশ করতে তাদের অন্যায় কি, তাদের অসুবিধা কি? মাফ করবেন, তাদের অসুবিধা কি? অনুপ্রাণিত গৌতম পাল কিছু বলছেন না কেন? মানিক অপরাধ করেছে, মানিক চোর, কিন্তু আপনি তো যা যা আবর্জনা আছে সেগুলো সাফ করবেন। কার নির্দেশে আপনি নম্বর বিভাজন সহ মেধা তালিকা প্রকাশ করতে চাইছেন না? কি ঢাকতে চাইছেন? শাক দিয়ে কি মাছ ঢাকা যায় গৌতম বাবু? বিকাশ ভবন কি বুঝছেন? এভাবে পার পাওয়া যাবে না। সুড়ঙ্গের শেষে আলোটা কিন্তু দেখা যাবে, সময় কিন্তু সমাগত। আরেকটি বিষয় উল্লেখ করে এই প্রতিবেদন শেষ করব, সেটা হচ্ছে সিএএ এর বিধি প্রণয়ন হবে। দেখুন, সিএএ মানে কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়, বরং নাগরিকত্ব দেওয়া। সিএএ কে বুঝতে গেলে ইতিহাসের পাতা একটু উল্টাতে হবে। নেহেরু লিয়াকত চুক্তি জানতে হবে, পড়তে হবে। 1950 সালের 2রা এপ্রিল নতুন দিল্লিতে এসেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান। নেহেরুজির সঙ্গে টানা 4 দিন বৈঠক হওয়ার পর এপ্রিল মাসের 6 বা 8 তারিখে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, সেটাকে বলে নেহেরু লিয়াকত চুক্তি। সেই চুক্তিতে বলা হয়েছিল যে পাকিস্তানের সংখ্যালঘুরাও সংখ্যাগুরুদের মতো মর্যাদা পাবেন, প্রশাসনে অন্যান্য ক্ষেত্রে রাজনৈতিক ভূমিকাও তাদের একই রকম থাকবে। ভারতবর্ষেও সংখ্যালঘুরা সংখ্যাগুরুদের মতো মর্যাদা পাবেন, সমান মর্যাদা। তাদের সংখ্যাগুরুরা যে সুবিধা পায় তারাও পাবেন, তারাও দেশের নাগরিক হবেন। তা সত্ত্বেও ভারত থেকে কেউ যদি পাকিস্তানে চলে যেতে চায় যেতে পারবেন। কত টাকা কত সম্পত্তি নিতে পারবেন সেসব বলা আছে চুক্তিতে। আর পাকিস্তান থেকে কেউ যদি ভারতে আসতে চায় তিনিও পারবেন, কত টাকা কত সম্পত্তি নিয়ে আসতে পারবেন তাও বলা হয়েছে। কারণ ধরুন দেশভাগের সময় পশ্চিম ভারতে পপুলেশন এক্সচেঞ্জ মোটামুটি কমপ্লিট হয়েছিল, কিন্তু ভারতবর্ষের পূর্ব প্রান্তে হয়নি। কাশ্মীরকে পাকিস্তান বলে আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন। সিএএও হলো আমাদের আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন। তাহলে নেহেরু লিয়াকত চুক্তি অনুযায়ী পাকিস্তানের সংখ্যালঘুরা মানে হিন্দু ধরুন, খ্রিস্টান ধরুন, শিখ ধরুন, তারাও পাকিস্তানের মূল স্রোতে থাকতে পারবেন, সব রকম সুযোগ সুবিধা পাবেন। তাহলে অদৃষ্টের সঙ্গে অভিসারের 77 বছর পর পাকিস্তানের চেহারাটা দেখুন। সেখানে সংখ্যালঘুরা কি নিদারুণ আতঙ্কে কার্যত দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে থাকেন, তাদের উপর অত্যাচার হয়। তাদের সংখ্যা কত? 2%। 71 সালে বাংলাদেশ গঠন হওয়ার সময় সেখানে হিন্দু পপুলেশন ছিল প্রায় 22%, এখন 8%। আর আমাদের দেশে মুসলমান জনসংখ্যা স্বাধীনতার সময় যা ছিল তার থেকে বেড়েছে। তাহলে লেটার অ্যান্ড স্পিরিটে কারা নেহেরু লিয়াকত চুক্তি মেনেছে? আমরা মেনেছি। পাকিস্তান মানেনি, বাংলাদেশ মানেনি, আফগানিস্তান মানেনি। আর পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান ওদের রাষ্ট্রধর্ম ইসলাম। তাহলে যে রাষ্ট্রের রাষ্ট্রধর্ম ইসলাম সেখানে কোনো মুসলমান ধর্মাবলম্বী মানুষ কি ধর্মীয় অত্যাচারের শিকার হতে পারেন এই যুক্তিকে টেকে? যারা ধর্মীয় সংখ্যালঘু তারা নিপীড়নের শিকার হতে পারেন সেই সব দেশে সংখ্যাগরিষ্ঠদের দ্বারা। তাই তারা যদি আশ্রয় চান, নাগরিকত্ব চান, সেই নাগরিকত্ব দিতে বাঁচছে কোথায়? মুসলমানরা ওই পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় চাইবেন না, কারণ ওই 3টে দেশের রাষ্ট্রধর্ম ইসলাম। তাহলে মুসলমানদের কেন বাদ দেওয়া হলো এই কথা যারা বলছেন তারা ভুল ব্যাখ্যা করছেন। আর সিএএ কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, বরং ধর্মীয় নিপীড়নের জন্য যারা অত্যাচারিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, তারা যদি
ভারত জননীর কাছে আশ্রয় চায়, নাগরিকত্ব চায়, এটা আমাদের কর্তব্য তাদের নাগরিকত্ব প্রদান করা। তাই পাকিস্তান যদি আনফিনিশড এজেন্ডা, এই কাশ্মীর যদি আনফিনিশড এজেন্ডা পার্টিশন হয় পাকিস্তানের কাছে, ভারতবর্ষের কাছেও সিএএ হলো আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন। অতএব নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে সিএএ চালু হলে, এই প্রচার ভুল, বিভ্রান্তিমূলক। আশা করি আমার সুধী দর্শকরা আমার ব্যাখ্যার সঙ্গে সহমত।